তো আজকে আমরা উদ্ভিদ এবং প্রাণীর কাজ পরিচালনায় বিভিন্ন প্রকার কোষের ভূমিকা এই অংশ থেকে শুরু করছি। হ্যাঁ, দেখো, তো আমরা জানি কোষ জীবদেহের গঠনের একক। আমরা শুরুতেই যে অংশটা নিয়ে আলোচনা করলাম, সেল কি বা কোষ কি। কোষ হচ্ছে জীবদেহের গাঠনিক এবং কার্যকরী একক, তাই না? ফাংশনাল এবং স্ট্রাকচারাল ইউনিট অফ বডি। তো এটাই বলা হচ্ছে যে এককোষী এবং বহুকোষী প্রাণীর কোষের বিভিন্ন কাজ বিভিন্নভাবে পরিচালিত হয়। আমাদের এক এক কোষের বিভিন্ন কাজ এক একভাবে পরিচালিত হয়। তো পৃথিবীর আদি প্রাণের আবির্ভাবের প্রথম দিন থেকে আজ পর্যন্ত এককোষী প্রাণী প্রোটোজোয়া পর্বের প্রজাতিগুলো তাদের দেহের সব ধরনের ক্রিয়াকলাপ, যেমন খাদ্য গ্রহণ, দেহের বৃদ্ধি, প্রজনন ও একটি কোষের মাধ্যমে সম্পন্ন করে থাকে। বহুকোষী প্রাণীদের দেহকোষের মাঝে ভিন্নতা আছে বৈচিত্র্য। বহুকোষী প্রাণীদের মাঝে ভিন্নতা আমরা দেখব। তো ফার্স্ট অফ অল আমরা যদি উদ্ভিদ টিস্যু নিয়ে আলোচনা করি, টিস্যু কীভাবে ফর্ম হয়? যখন একাধিক টিস্যু মিলে একই কাজ করে তখন তাকে আমরা টিস্যু বলি, তাই না? তো উদ্ভিদ টিস্যু বা প্ল্যান্ট টিস্যু নিয়ে আমরা পড়ব। তো একই বা বিভিন্ন প্রকারের একগুচ্ছ কোষ একত্রিত হবে এবং তারা যদি একই কাজ সম্পন্ন করে তাহলে তাদের উৎপত্তিও যদি অভিন্ন হয় তাহলে তাদেরকে আমরা টিস্যু বা কলা বলি। তাহলে টিস্যুর সংজ্ঞাটা হচ্ছে এমন যে তারা একই হইতে পারে আবার বিভিন্ন প্রকারেরও হইতে পারে। একগুচ্ছ কোষ, হ্যাঁ, একটা কোষের গুচ্ছ, যারা একসাথে হয়ে একই রকমের কাজ সম্পন্ন করবে। শর্ত একই রকমের কাজ সম্পন্ন করতে হবে এবং তাদের উৎপত্তি স্থলও অভিন্ন হইতে হবে, মানে একই জায়গা থেকে হইতে হবে, উৎপত্তি একই জায়গা হইতে হবে এবং একগুচ্ছ হয়ে একসাথে একই কাজ করতে হবে। তখন তাকে আমরা ওই কোষগুচ্ছকে বলি টিস্যু বা কলা। এই টিস্যুকে আমরা উদ্ভিদের ক্ষেত্রে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে বাজক টিস্যু, একটা হচ্ছে স্থায়ী টিস্যু। তাহলে উদ্ভিদের টিস্যুকে প্রধানত কয় ভাগে ভাগ করলাম? দুই ভাগে। আমরা ক্লাসিফিকেশনটা অনেক দূর পর্যন্ত নিয়ে যাব। আমরা শুরুতেই তাহলে উদ্ভিদ টিস্যুকে দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে উদ্ভিদ টিস্যু, প্রাণী টিস্যু। উদ্ভিদ টিস্যুকে দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে বাজক টিস্যু, একটা হচ্ছে স্থায়ী টিস্যু। বাজক মানে কি? যেটা হচ্ছে বিভাজনে সক্ষম। বাজক মানে যেটা বিভাজনে সক্ষম। আর স্থায়ী মানে যেটা বিভাজন হবে না, স্বাভাবিকভাবে যে অবস্থা আছে সেই অবস্থায় সবসময় থাকবে, এটা বিভাজন প্রক্রিয়ায় যাবে না। তাহলে টিস্যুকে প্রধানত দুই ভাগে ভাগ করলাম, বাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। এরপরে বাজক টিস্যুর কোষগুলা বিভাজনে সক্ষম, কিন্তু স্থায়ী টিস্যুর কোষগুলা বিভাজিত হতে পারে না। স্থায়ী টিস্যু তিন প্রকার। এবার আমরা স্থায়ী টিস্যুর মধ্যে যদি ঢুকি, স্থায়ী টিস্যু তিন প্রকার। একটা হচ্ছে সরল টিস্যু, একটা হচ্ছে জটিল টিস্যু, একটা হচ্ছে নিঃস্রাবী টিস্যু বা করণকারী টিস্যু। আচ্ছা, এখানে শুধু সরল টিস্যু এবং জটিল টিস্যু নিয়ে আলোচনা করা হবে। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মূলত সরল টিস্যু এবং জটিল টিস্যু নিয়ে। নিঃস্রাবিত বা ক্ষরণকারী টিস্যু সম্পর্কে তোমাদের এখানে আলোচনা খুব একটা নাই। সরল টিস্যু বা সিম্পল টিস্যু, তাহলে দেখো টিস্যুকে দুই ভাগে ভাগ করা হলো আগে। একটা হচ্ছে বাহ্যিক টিস্যু, একটা হচ্ছে স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুকে আবার তিন ভাগে ভাগ করলাম, সরল টিস্যু, জটিল টিস্যু এবং নিঃস্রাবী টিস্যু। সরল টিস্যু বা সিম্পল টিস্যু বা সরল টিস্যু কাদেরকে বলবো? এই কোষের ক্রাইটেরিয়া, আমাদের এদের যে স্ট্রাকচারাল কম্পোনেন্ট, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমাদের পরীক্ষায় সিকিউতে আসবে, এখান থেকেই। সরল টিস্যু যে স্থায়ী টিস্যুর কোষ আকার, আকৃতি, গঠনের দিক থেকে অভিন্ন তাকে আমরা সরল টিস্যু বলি। তাহলে যদি সরল টিস্যুর সংজ্ঞা বলতে বলে কি বলবা? যে স্থায়ী টিস্যুর কোষগুলা আকার, আকৃতি এবং গঠনের দিক থেকে অভিন্ন, মানে একই দেখতে, তাদেরকে আমরা বলি সরল টিস্যু। তাহলে সরল টিস্যুর সংজ্ঞাই কাকে বলবা? যে টিস্যুর কোষগুলা একই রকম, প্রতিটি কোষের আকার, আকৃতি, গঠনের দিক থেকে তারা একই বা অভিন্ন, তাদেরকে বললে সরল টিস্যু। সরল টিস্যুর সংজ্ঞাটা মনে রাখতে হবে। এবং এই সরল টিস্যুকে কোষের প্রকৃতির উপর ভিত্তি করে আবার আমরা বিভিন্ন ভাগে ভাগ করলাম, তিন ভাগে ভাগ করলাম, ঠিক আছে? একটা হচ্ছে প্যারেনকাইমা, কুলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। ওকে, তাহলে টিস্যুকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে বাহ্যিক টিস্যু, একটা হচ্ছে স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়েছিল, সরল টিস্যু তার মধ্যে এক প্রকার। সরল টিস্যুকে আবার আমরা তিন ভাগে ভাগ করলাম, এটা হচ্ছে প্যারেনকাইমা, একটা হচ্ছে কুলেনকাইমা, একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা, ঠিক আছে? প্যারেনকাইমা কি? প্যারেনকাইমা হচ্ছে উদ্ভিদের সব অংশে এদের উপস্থিতি লক্ষ্য করা যায়, খুব গুরুত্বপূর্ণ। উদ্ভিদের সব অংশে কোন টিস্যুর উপস্থিতি আমরা পাই? প্যারেনকাইমা টিস্যু। তাহলে উদ্ভিদের সব অংশেই আমরা এদের উপস্থিতি দেখব। এবং এই টিস্যুর কোষগুলো জীবিত এবং সমাবেশীয়, পাতলা প্রাচীরযুক্ত, প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ। প্রত্যেকটা শব্দ গুরুত্বপূর্ণ। তাহলে টিস্যুর কিছু ক্রাইটেরিয়া আছে, একটা হচ্ছে এরা জীবিত হবে, এরা সমাবেশীয় হবে, এরা পাতলা প্রাচীরযুক্ত হবে, এরা প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ হবে। তাহলে এরা জীবিত হবে, সমাবেশীয় হবে, এরা পাতলা প্রাচীরযুক্ত হবে, এরা প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ হবে, ঠিক আছে?
জীবিত মানে তো বুঝছো, এদের মাঝে আমরা জানি প্রোটোপ্লাজম থাকলে এটা আমরা জীবিত বলি। তাই সমবেশীয় মানে এরা একই ব্যাস সম্পন্ন হবে। লাইক এখানে আমাদের প্রত্যেকটা সেলের গঠন আকৃতি যখন একই রকম হবে, তখন এই প্রত্যেকটা সেলকে তুমি একই রকম দেখতে পাবা, অনেকটা একই রকম। হ্যাঁ, এমন না যে একটা সেল বড়, একটা সেল আবার এরকম, বা একটা সেল আবার এরকম। স্ট্রাকচারালি তাদেরকে একই দেখবা, কারণ তারা সরল টিস্যুর আন্ডারে পড়ছে। সরল টিস্যুর গঠনই হচ্ছে তারা আকার আকৃতি গঠনের দিক থেকে একই হবে, তাই না? তো সরল টিস্যুর মাঝে আমরা প্যারেনকাইমা পড়ছি। প্যারেনকাইমা হচ্ছে ওই টিস্যু যেখানে আমরা উদ্ভিদের সব অংশকে সব অংশেদের দেখব, এবং আরও কিছু ক্রাইটেরিয়া হচ্ছে এরা জীবিত হবে, এরা সমবেশীয় হবে, এরা পাতলা প্রাচীরযুক্ত হবে। প্রোটোপ্লাজম তো থাকবেই স্বাভাবিকভাবে। এই টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক দেখা যায়। এখানে কিন্তু আমাদের আন্তঃকোষীয় ফাঁকটা থাকবে, মানে একটা টিস্যুর সাথে, লাইক এটা একটা আমাদের টিস্যু কোষ, এটা একটা কোষ। এই কোষের মাঝে আমাদের এই জায়গায় একটা গ্যাপ তৈরি হবে, এই জায়গায় একটা গ্যাপ তৈরি হবে, এই যে এরকম 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 গ্যাপ তৈরি হবে, এরকম এরকম গ্যাপ তৈরি হবে। এই গ্যাপগুলোকে বলে আন্তঃকোষীয় ফাঁক। তো এই টিস্যুতে, প্যারেনকাইমা টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক আমরা দেখব, চিত্র আছে ওখানে বোঝা যাবে। এবং কোষ প্রাচীর হবে পাতলা। তাহলে এই প্যারেনকাইমা কোষগুলো কোষ প্রাচীর কেমন হবে? পাতলা হবে এবং সেলুলোজ দিয়ে তৈরি হবে। এগুলো এক প্রকার মুখস্থ করে ফেলার মতো অবস্থা, এত গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা লাইন। হ্যাঁ, তো কোষ প্রাচীর কেমন হবে? পাতলা হবে। প্যারেনকাইমার কোষ প্রাচীরগুলো পাতলা হবে এবং সেলুলোজ দিয়ে তৈরি হবে। এবং এইসব কোষে বিভিন্ন ক্লোরোপ্লাস্ট থাকে, তাকে ক্লোরেনকাইমা বলা হয়। তাহলে প্যারেনকাইমাতে যখন ক্লোরোপ্লাস্ট থাকবে, প্যারেনকাইমার নাম হয়ে যাবে ক্লোরেনকাইমা। ওকে, তাহলে এটা কিন্তু কুলেনকাইমা না, এটা কুলেনকাইমা আলাদা, এটা হচ্ছে ক্লোরেনকাইমা। তাহলে ক্লোরেনকাইমা ওয়ান টাইপ অফ প্যারেনকাইমা। তাহলে প্যারেনকাইমাতে যখন ক্লোরোপ্লাস্ট থাকবে, প্যারেনকাইমাতে যখন ক্লোরোপ্লাস্ট থাকবে তখন তার নাম আমরা বলি ক্লোরেনকাইমা। বুঝে গেছে? প্যারেনকাইমাতে যখন ক্লোরোপ্লাস্ট থাকবে তখন তাকে আমরা বলি ক্লোরেনকাইমা। এবং জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুটুরিযুক্ত প্যারেনকাইমাকে এরেনকাইমা বলা হয়। আচ্ছা, প্যারেনকাইমার আরেকটা ক্লাসিফিকেশন আমরা পড়ছি এরেনকাইমা। এরো। এরো তো জানো তোমরা, এরো বিমান বা এরোপ্লেন। প্লেন মানে হচ্ছে যেটা আমাদের উঠতে সক্ষম, এরো মানে বাতাসে যেটা উঠতে সক্ষম, ঠিক আছে? তো এরেন কাইমা মানে হচ্ছে, কাইমা মানে হচ্ছে প্যারেন কাইমার আন্ডারে পড়তেছে, আর এরেন মানে হচ্ছে এর ভিতরে বায়ু থাকবে। এরেন মানে ইয়ার, এরেন শব্দটা আসছে ইয়ার থেকে। ইয়ার মানে হচ্ছে কি? বায়ু। ইয়ার মানে বায়ু। তাহলে যেখানে বায়ুপূর্ণ স্থান থাকবে ওটাকেই বলতেছি আমরা এরেন কাইমা। যেখানে বায়ুপূর্ণ স্থান থাকবে, যেই প্যারেন কাইমাতে বায়ুপূর্ণ স্থান থাকবে তাকে বলা হচ্ছে এরেন কাইমা। ইয়ার থেকে এরেন কাইমা। বুঝে গেছে? তো এসব কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে, প্যারেনকাইমাতে যখনই ক্লোরোপ্লাস্ট থাকবে তখন তাকে বলবা ক্লোরেনকাইমা। এবং যখন জলজ বড় বড় বায়ুকুটুরযুক্ত প্যারেনকাইমা পাবা, বায়ুকুটুরযুক্ত প্যারেনকাইমাকে বলবা এরেনকাইমা। এবং প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজটা ইনফিনিটি স্টার। এই জায়গাটাতে খুব 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 গুরুত্বপূর্ণ, এটাখানে ইনফিনিটি স্টার বা খুব গুরুত্বপূর্ণ লাইন হিসেবে এটাকে ধরবা, প্যারেনকাইমার কাজটা। ঠিক আছে? ওকে, তাহলে প্যারেনকাইমা হচ্ছে এই টিস্যুর প্রধান কাজ হলো দেহ গঠন করা। এটা হচ্ছে দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা এবং খাদ্য সঞ্চয় করা এবং খাদ্য দ্রব্য পরিবহন করা। তাহলে টিস্যুর প্রধান কাজ কি? এই টিস্যুর প্রধান কাজ অনেকগুলাই। ফার্স্ট অফ অল, এটা আমাদের দেহ গঠন করবে, এটা দেহ গঠনে সাহায্য করবে। আমাদের এই প্যারেনকাইমা টিস্যুটা দেহ গঠনে সাহায্য করবে। উদ্ভিদের যে দেহ, মানে বডি, হ্যাঁ, কাণ্ড, যা যা দেখি আমরা, মূল, সব দেহ গঠনে এরা অংশগ্রহণ করবে। এরা খাদ্য প্রস্তুতে সাহায্য করবে, কারণ আমরা জানি এখানে ক্লোরোপ্লাস্ট থাকলে তার নাম হয়েছে ক্লোরেনকাইমা। তাহলে এখানে ক্লোরোপ্লাস্ট থাকলে এটা খাদ্য প্রস্তুত করবে। সাথে সাথে এটা খাদ্য সঞ্চয়ী করার সময়, খাদ্য সঞ্চয় এটা ভূমিকা রাখবে। খাদ্যদ্রব্য পরিবহন এটা আমাদেরকে ভূমিকা রাখবে। আমি সাজেস্ট করব এই স্পেসিফিক কাজগুলো তোমরা এখানে বই স্টিকি নোট করে এই জায়গাটা লিখে রাখতে পারো। এই জায়গায় স্টিকি নোট করে পয়েন্ট আকারে লিখে রাখতে পারো, কিংবা আলাদা একটা পেপার নিয়ে এই জায়গায় সুন্দর করে স্টিকি নোট হিসেবে লাগিয়ে রাখতে পারো। তাহলে হচ্ছে সবচেয়ে বেশি হাইলাইট হবে, কাজগুলোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তাহলে প্যারেনকাইমার প্রধান কাজ কি? এরা দেহ গঠন করবে, এরা খাদ্য প্রস্তুত করবে, এরা খাদ্য সঞ্চয়ও করবে, খাদ্যদ্রব্য পরিবহনটাও করবে। ঠিক আছে? এবার আসো কুলেনকাইমা। তো এগুলা বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি। প্যারেনকাইমা কোষ আমরা দেখেছি কেমন কোষগুলোকে, এরা হচ্ছে সমবেশীয়। ঠিক আছে? এবং এই ধরনের প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি, এবং কোষ প্রাচীরে সেলুলোজ এবং প্যাকটিন জমা হয়ে পুরু হয়। তাহলে আমরা প্যারেনকাইমা কোষে সেলুলোজটাও দেখেছি, বাট প্যাকটিন কিন্তু ছিল না। আমরা এই যে কুলেনকাইমাতে নতুনভাবে প্যাকটিনও দেখছি। হ্যাঁ, এখানে প্যাকটিনও থাকবে। এখানে কি থাকবে? প্যাকটিন থাকবে। মোমের মতো একটা আমাদের একটা সাবস্টেন্স হচ্ছে আমাদের এই প্যাকটিন, মোমের মতো একটা পদার্থ। তবে এদের কোষপ্রাচীর অসমভাবে পুরো। আমাদের প্যারেনকাইমার কোষপ্রাচীর কেমন ছিল? বেশিও ছিল না, এই যে কোষপ্রাচীরের প্যারেনকাইমার কোষগুলো বেশিও ছিল। বাট কুলেনকাইমার কোষগুলো হবে অসমভাবে পুরো, মানে একটা যদি মোটা হয় একটা হবে পাতলা, এভাবে হবে। কোনাগুলা অধিক পুরু, কোনার স্থানগুলো অধিক পুরু। এখানে যদি চিত্র থাকে তাহলে দেখবা এই জায়গায় কুলেনকাইমার চিত্রটা দেখো,
এটা হচ্ছে আমাদের প্যারেনকাইমার চিত্র, এটা হচ্ছে কুলেনকাইমার চিত্র। এখানে ফার্স্টে বলা হচ্ছে কি এটা অসমভাবে পুরু। খেয়াল করো এই জায়গায় আমাদের এক একটা কোষ এক এক রকম, তাই না? এই জায়গায় আমাদের যদি আসলে চিত্রে এটা খুব ভালোভাবে বোঝাটা সম্ভব না, এখানে এগুলা মানে ব্লারি হয়ে আছে অনেকটা। আহ, এখানে এইটা একটু মোটা দেখা যাচ্ছে, তারপর এই সেলটার আবার আকার অনেক বড় দেখা যাচ্ছে, এটা আবার ছোট দেখা যাচ্ছে, হ্যাঁ। ব্যাসটা কিন্তু আমাদের একই না, হ্যাঁ, অসময় বেশি কিন্তু এটা, ঠিক আছে। বাট এই ক্ষেত্রে খেয়াল করো, এই ক্ষেত্রে সবাই কিন্তু একই রকম, সবাই কিন্তু একই রকম। এটা গেল, দেন এখানে আমরা নিউক্লিয়াস সাইটোপ্লাজম এগুলো থাকবে। ওকে, তো এখানে আমরা এই টিস্যুর কোষগুলা লম্বাটে এবং সজীব, তাহলে কুলেনকাইমার কোষগুলো অনেকটা লম্বাটে এবং সজীবও আমরা দেখব, হ্যাঁ, লম্বাটে এবং সজীবও দেখব। প্রোটোপ্লাজম থাকলে এরা সজীব হয় মূলত, লম্বাটে এবং সজীব। এরা প্রোটোপ্লাজম পূর্ণ কোষ দিয়ে তৈরি, এতে আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে, থাকবে বলে কোনো কথা নেই, তবে থাকতে পারে। বাট প্যারেনকাইমায় আন্তঃকোষীয় ফাঁক অবশ্যই থাকবে। কোষপ্রান্ত কেমন? চৌকোনাকার, কোষপ্রান্তটা হবে চৌকোনাকার, হ্যাঁ, কোষপ্রান্ত হবে চৌকোনাকার। এবং কুশপ্রান্ত হবে চৌকোনাকার, সরু এবং তির্যক হতে পারে। কুশপ্রান্ত দেখো এক্ষেত্রে একটা কুশপ্রান্ত, এই যে সেল এইগুলো দেখো, কুশপ্রান্তটা দেখো ত্রিকোণাকার, বা অনেক সময় এটা আমাদের খুনের মতো তৈরি করছে না কোণ, মানে অনেকটা এমন, এই যে কোষগুলা এমনভাবে ফর্ম করতেছে, এই যে কোণাকার একটা ফর্ম, কোণ শেপ একটা জায়গায় ফর্ম করছে। বাট প্যারেনকাইমার ক্ষেত্রে দেখো একদম গোল, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা এই ক্রাইটেরিয়াগুলো দিতেছি, কোষপ্রান্ত চৌকোনাকার, এবং চৌকোনাকার মানে চারটা কোণ দেখতে পাবো এক্ষেত্রে, খেয়াল করো। এক্ষেত্রে আমাদের এই যে এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, মানে খেয়াল করো অনেক সময় আমরা এখানে চারটা কোণ দেখতে পাবো, একটা, দুটা, তিনটা, চারটা, চৌকোনাকার এই জন্য। এবং সরু এবং তির্যক হইতে পারে। সরু, এখানে আমরা দেখতেছি কোণগুলা খুবই সরু, তির্যক, তির্যক মানে চুকা আর কি, চুকা, হ্যাঁ। তো এখানে দেন সরু তির্যক হইতে পারে। খাদ্য প্রস্তুত এবং উদ্ভিদকে দৃঢ়তা প্রদান প্রধান কাজ। তাহলে এবার আসো কাজের ক্ষেত্রে, কাজটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এদের প্রধান কাজ কি? তাহলে আমাদের স্ক্লেরেনকাইমার প্রধান কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা। স্ক্লেরেনকাইমার প্রধান কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা, উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা, এবং এদের প্রধান কাজ, তাহলে স্ক্লেরেনকাইমার প্রধান কাজ যদি বলতে হয়, এরা খাদ্য প্রস্তুত করে, এর উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করে। প্যারেনকাইমার কাজ ছিল না উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা, প্যারেনকাইমার কাজ ছিল দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা, খাদ্যদ্রব্য পরিবহন করা। বাট কুলেনকাইমাতে নতুন একটা কাজ সঞ্চয় আমাদের এখানে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা। তারা দৃঢ়তা প্রদান করতে সাহায্য করে, উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা কিন্তু আমাদের কার কাজ? কুলেনকাইমার কাজ। এদের প্রধান কাজ হলো উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা, খাদ্য প্রস্তুত করা। পাতার শিরা এবং পত্রবিন্দু এদের দেখা যায়। তাহলে কুলেনকাইমে কোথায় দেখা যায়? এটা হচ্ছে পাতার শিরা এবং পত্রবিন্দু দেখা যায়। প্যারেনকাইমে কোথায় দেখা যায়? উদ্ভিদের সব অংশে দেখা যায়। এই যে উদ্ভিদের সব অংশে আমাদের প্যারেনকাইমাটা দেখা যায়। আর কুলেনকাইমে কই দেখা যায়? কুলেনকাইমে শুধুমাত্র পাতার শিরা এবং পত্রবিন্দু। পাতার শিরা মানে তো জানো, শিরা মানে হচ্ছে আমাদের পাতার গঠন। যদি তোমাদের না এটা, এটা যদি পাতা হয়, পাতার কিছু স্ট্রাকচারাল কম্পোনেন্ট আছে, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের পাতা শিরা বা র্যাফি বলা হয়। এটাকে কি বলা হয়? শিরা বা র্যাফি। এগুলো হচ্ছে শিরা বা র্যাফি, ওকে। দেন এখানে পাতা যেখান থেকে আমাদের শুরু হয়েছে, এখানে আমাদের পাতার যে এটাকে বলা হয় লেমিনা। এই যে এটাকে বলা হচ্ছে লেমিনা বা পত্রফলক। এই যে এইটা হচ্ছে আমাদের লেমিনা বা পত্রফলক। এই পুরোটা হচ্ছে লেমিনা বা পত্রফলক। এই লেমিনার ভিতরে আমাদের র্যাফি বা শিরাগুলো থাকে আর কি, হ্যাঁ। এটা হচ্ছে র্যাফি বা শিরা, এই পুরোটা হচ্ছে লেমিনা। এবং এই লেমিনাটা যেখান থেকে শুরু হয়েছে এটাকে বলে পত্রবৃন্ত। এটা কি বলা হয়? এটাকে বলা হচ্ছে পত্রবৃন্ত। এখানে আমাদের বৃন্তের মতো যেটা দেখতে পাও, এটা হচ্ছে পত্রবৃন্ত, ঠিক আছে, ওকে। তো এটাই আমাদের এখানে এটা কোথায় দেখতে পাওয়া? পাতা শিরা এবং পত্র বিনতে এদের থাকে। তাহলে আমাদের কুলেনকাইমে কিন্তু খুব স্পেসিফিক, এটা কই থাকবে? এটা পত্র বিনতে থাকবে এবং পাতা শিরা এদের দেখা যায়। তবে এরা হচ্ছে আমাদের কুচি এবং নমনীয় কাণ্ড যেমন কুমড়া এবং দন্তকলস এর কাণ্ডে এই টিস্যু দৃঢ়তা প্রদান করে। খুব গুরুত্বপূর্ণ লাইন এগুলা, হ্যাঁ। কচি এবং নমনীয় কাণ্ড যেমন কুমড়া, দণ্ড কলসের কাণ্ডে এই টিস্যু দৃঢ়তা প্রদান করে। তাহলে কোথায় আমাদের এই টিস্যুটা দৃঢ়তা প্রদান করে? কচি এবং নমনীয় কাণ্ড। তাহলে আর উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে আমরা দেখলাম, বাট এখানে স্পেসিফিক একটা উদাহরণ দেওয়া আছে, হ্যাঁ? বলতেছে কচি এবং নমনীয় কাণ্ড যেমন কুমড়া এবং দণ্ডকলস, দণ্ডকলসের উদ্ভিদের নাম, কুমড়া এবং দণ্ডকলসের কাণ্ডে এই টিস্যু দৃঢ়তা প্রদান করে। একুশে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন এরা খাদ্য প্রস্তুত করে। তাহলে যখন এখানে আমাদের ক্লোরোপ্লাস্ট থাকবে তখনই এরা খাদ্য প্রস্তুত করে, তবে সাধারণভাবে এরা খাদ্য প্রস্তুত করতে পারে না, ঠিক আছে, যখন ক্লোরোপ্লাস্ট থাকবে না, তাই না? ওকে।
এরপর আসো স্ক্লেরেন কাইমা। স্ক্লেরেন কাইমা এই টিস্যুর কোষগুলা শক্ত, অনেক লম্বা, পুরু প্রাচীর বিশিষ্ট হয়। তাহলে স্ক্লেরেন কাইমার কোষগুলো কেমন খেয়াল করো, চিত্রটা খেয়াল করো, চিত্রটা কেমন দেখাচ্ছে? খুবই পুরু দেখাচ্ছে না? মানে এগুলো চাইতে অনেক মোটা দেখাচ্ছে। এই যে এগুলো খুবই মোটা মোটা, তাই না? এগুলো খুবই মোটা মোটা, এগুলো হচ্ছে মোটা মানে পুরু বিশিষ্ট, খুবই পুরু বিশিষ্ট এবং অনেক লম্বা হইতে পারে। এটাকে তোমাকে কীরকম দেখাচ্ছে জানো? এটাকে দেখাচ্ছে তোমার ট্রান্সভার্স সেকশন, মানে কাট সেকশন দেখাচ্ছে। মানে তোমার এটা যদি একটা গাছ হয়, এটা যদি একটা গাছ হয়, গাছটাকে তুমি এরকম করে কেটে ফেললা, এরকম করে কেটে ফেললা। এখন তুমি এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঠিক এরকম একটা মানে চিত্র দেখতে পাচ্ছ, গাছের এরকম একটা সেকশন দেখতে পাচ্ছ, তুমি গাছের এরকম একটা সেকশন দেখতে পাচ্ছ। এখন এই চিত্র দেখে তুমি যাচাই করতে পারবে না কুশটা কত বড়, লম্বা না ছোট। এখন এটা দেখানোর জন্য তোমাকে এখানে পাশের এই চিত্রটা দেওয়া আছে এখানে, ঠিক আছে? এইরকম হয় আমাদের কোষগুলো, হ্যাঁ। এরকম কোষকে তুমি যখন এরকম করে কেটে ফেলবা, এই যেখানে একটা কাটার চিহ্ন দেওয়া আছে, এরকম করে কেটে ফেলবা, তখন প্রত্যেকটা কোষকে তুমি এইরকম করে দেখবা। আশা করি আমি বুঝাতে পারছি। খেয়াল করো, এটা হচ্ছে আমাদের একটা কোষ, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের একটা কোষ, এটা হচ্ছে আমাদের একটা কোষ। এই কোষকে কেটে ফেলছে, এই জায়গায় কেটে ফেলছে, কেটে ফেললে এরকম আমরা ফরমেশন তৈরি হবে, হ্যাঁ। এরকম ফরমেশন তৈরি হবে যখন এরকম কোষ অনেকগুলো এর পাশাপাশি থাকবে, অনেকগুলো পাশাপাশি থাকবে, আলটিমেটলি আমরা এই চিত্রটা পাই। তখন আমরা এই চিত্রটা পাই, এই চিত্রটা আমরা তখন পাবো, হ্যাঁ। এই চিত্রটা তখন পাবো। তো আমি বোঝাতে চাচ্ছিলাম, যখন একটা গাছ, এরকম একটা গাছ থাকে, ওই গাছটা যখন তুমি এরকম কেটে ফেলবা, তখন তুমি কোন চিত্রটা দেখতে পাবা? এখানে লাইকে আমাদের এটা গাছ, হ্যাঁ, এটা আমাদের গাছ। এই যে এখন এই গাছটা তুমি কেটে ফেলছো, এখন তুমি এটা ট্রান্সফার সেকশন করলে মাইক্রোস্কোপের নিচে এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবা। তো তুমি এখানে দেখে যাচ্ছে না যে এটা অনেক বড় লম্বা, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি না যে এটা অনেক বড় লম্বা, সেই জন্য আমাদের এখানে আলাদা চিত্র দেওয়া আছে এটা বোঝানোর জন্য, হ্যাঁ। আচ্ছা, তো এখানে যে এগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরু প্রাচীর বিশিষ্ট। তাহলে এটা হবে কেমন? প্রাচীরগুলো কেমন হবে? পুরু হবে, তুলনামূলক প্রাচীরগুলো অবশ্যই পুরু হবে এবং অনেক লম্বা। এই যে কোষগুলো লম্বা দেখতে পাচ্ছি, পুরু প্রাচীর বিশিষ্ট, অনেক শক্ত এবং এটা হবে প্রোটোপ্লাজমবিহীন। মনে রাখবা, স্ক্লেরেন কাইমা কোষটা প্রোটোপ্লাজমবিহীন। তার মানে যেখানে প্রোটোপ্লাজম নাই, এটা সজীব কোষ না। এটা কেমন কোষ না? এটা সজীব কোষ বলতে পারবে না, এটা সজীব কোষ না। বুঝতে পারছো? তাহলে এটা প্রোটোপ্লাজমবিহীন। প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা কিন্তু আমাদের প্রোটোপ্লাজম যুক্ত ছিল, এগুলো সজীব বলা হয়েছে। বাট স্ক্লেরেনকাইমা কোষটা সজীব কোষ না, কারণ এটা প্রোটোপ্লাজমবিহীন। এটা লিগনিনযুক্ত, এটা হচ্ছে কেমন? লিগনিনযুক্ত। এবং যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দিয়ে গঠিত টিস্যুকে স্ক্লেরেনকাইমা টিস্যু বলে। যান্ত্রিক কাজ মানে উদ্ভিদকে একদম সোজা করে দাঁড়ায় রাখার যে কাজ। উদ্ভিদ একদম সোজা দাঁড়ায় থাকে না? উদ্ভিদ দেখবা সোজা দাঁড়ায় থাকে, কিন্তু এই যে সোজা দাঁড়ায় থাকার যে কাজ, এটাকে বলি যান্ত্রিক কাজ, হ্যাঁ। এই যান্ত্রিক কাজ মানে উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করতেছে মেইনলি। যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দিয়ে গঠিত টিস্যুকে স্ক্লেরেনকাইমা টিস্যু বলা হয়, ঠিক আছে? মূলত এটার কাজই হলো দৃঢ়তা প্রদান করা। খাদ্য পরিবহনে মূলত এর ভূমিকা নেই। প্রাথমিক অবস্থায় কোষগুলোতে প্রোটোপ্লাজম উপস্থিত থাকে, মানে শুরুর দিকে, প্রাথমিক অবস্থায় একদম শুরুর দিকে কোষগুলোতে প্রোটোপ্লাজম থাকলেও খুব তাড়াতাড়ি তা নষ্ট হয়ে মৃত কোষে পরিণত হয়। যে যখন বললাম আমি, যখনই প্রোটোপ্লাজম থাকবে না, তখন এটা সজীব কোষ বলতে পারবে না। সজীব কোষ মানে এটা জীবিত, সজীব কোষ না মানে এটা মৃত, তার মানে এটা মৃত কোষ। বুঝে গেছে? স্ক্লেরেনকাইমা একটা মৃত কোষ। কোষগুলা প্রধানত দুই ধরনের হয়, একটা হচ্ছে ফাইবার, একটা স্ক্লেরাইট, ইনফিনিটি স্টার। আমাদের স্ক্লেরেনকাইমা টিস্যুকে আবার দুই ভাগে ভাগ করতে পারি আমরা, স্ক্লেরেনকাইমা টিস্যুকে আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফাইবার, একটা হচ্ছে স্ক্লেরাইট, একটা হচ্ছে ফাইবার, একটা হচ্ছে স্ক্লেরাইট। তাহলে কোষগুলোকে বা স্ক্লেরেনকাইমা টিস্যুকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফাইবার, একটা হচ্ছে স্ক্লেরাইট। উদ্ভিদ দেহ দৃঢ়তা প্রদান, পানি এবং খনিজ লবণ পরিবহন করা এর প্রধান কাজ। তাহলে আমাদের স্ক্লেরেনকাইমা টিস্যুর প্রধান কাজ যদি বলতে হয়, এটাই বলবা যে উদ্ভিদদেরকে দৃঢ়তা প্রদান করা। উদ্ভিদদেরকে দৃঢ়তা প্রদান করা হচ্ছে একদম মেইন ফাংশন এটার, হ্যাঁ, মেইন ফাংশন। এছাড়াও সে পানি এবং খনিজ লবণ পরিবহন করায় এটা ভূমিকা রাখে। এরপর আসো, আমরা যে স্ক্লেরেনকাইমা টিস্যুর প্রকারভেদ পড়লাম, ফাইবার এবং স্ক্লেরাইট। এই ফাইবার এবং স্ক্লেরাইটের ক্লাসিফিকেশনটা আমরা একটু বা এদের এগুলো দেখি। ফাইবার এর মাঝে কী কী আছে? ফাইবার মানে হচ্ছে তন্তু, ফাইবারের বাংলা হচ্ছে তন্তু। তো এরা হচ্ছে অত্যন্ত দীর্ঘ, এরা পুরু প্রাচীর বিশিষ্ট, শক্ত, দুই প্রান্ত সরু, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। দীর্ঘ মানে লম্বা, পুরু মানে মোটা প্রাচীরযুক্ত, এবং শক্ত মানে শক্ত, দুই প্রান্ত সরু। তবে কখনো কখনো বুতা হইতে পারে, মানে খেয়াল করো, এই যে এই প্রান্তটা যখন আমাদের, এদের এই প্রান্তটা যখন এরকম হবে, এই প্রান্তটা যখন
যখন এইরকম হবে তখন তাকে আমরা বলি কি, এটা হচ্ছে আমাদের তোমার সরু বা আমাদের যেটা বলি খুবই তীক্ষ্ণ আর কি, হ্যাঁ, এটা তীক্ষ্ণ বোঝাচ্ছে। বাট যখন এই প্রান্তটা এরকম হবে, এই প্রান্তটা এইরকম হবে, তখন তাকে আমরা বলি বুথা। এই প্রান্তটা কেমন, এখন এটা হচ্ছে বুথা, মানে কোষগুলো যখন এরকম হবে তখন সেটা তীক্ষ্ণ কোণ বা তীক্ষ্ণ প্রান্ত বিশিষ্ট হয়, এটা হচ্ছে বুথা প্রান্ত বিশিষ্ট হয়। তো এরা হচ্ছে দুই প্রান্ত বিশিষ্ট, তবে কখনো কখনো প্রান্তগুলো ভূতা হইতে পারে। এবং প্রাচীরের গায়ে ছিদ্র থাকে, এদের প্রাচীরের গায়ে কিন্তু আমরা ছিদ্র পাবো, এবং এই ছিদ্রকে কুফ বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, আমাদের কুফ পাওয়া যায় কোন প্রাচীরে? ফাইবার বা তন্তুতে, যেটা হচ্ছে স্ক্লেরেনকাইমা টিস্যুর একটা প্রকারভেদ, ওই ফাইবার বা স্ক্লেরেনকাইমা টিস্যুতে আমরা কুফ পাই। কুফ কোথায় পাই তাহলে? স্ক্লেরেনকাইমা টিস্যুতে। অবস্থান এবং গঠনের ভিত্তিতে এদের নাম বিভিন্ন দেওয়া হয়েছে। এবার ফাইবারের প্রকারভেদ, যেমন বাস্ট ফাইবারের একটা উল্লেখযোগ্য উদাহরণ, পরীক্ষায় খুব বেশি আসে, অনেকবার আসছে, আমি মেডিকেলেও আসতে দেখেছি, এটা এইচএসসিতেও আসে, অনেক বেশি আসে। বাস্ট ফাইবারের একটু উদাহরণ হচ্ছে পাট। আমাদের জাতীয় আঁশ বা সোনালী আঁশ যেটাকে বলি, পাট, হ্যাঁ, এই পাটকে বলা হচ্ছে আমাদের বাস্ট ফাইবার, ঠিক আছে। এই পাটের বানান ঠিক আছে কিনা আমি শিওর না, পাট মোস্ট অফলি এরকম নাকি, পাট হচ্ছে এরকম, পাট। তো পাট হচ্ছে আমাদের একটা বাস্ট ফাইবারের উদাহরণ। সারফেস ফাইবার, জাইলেম তন্তু বা কাষ্ঠতন্তু, ঠিক আছে। তো দেখো, স্ক্লেরেনকাইমাকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ফাইবার এবং একটা হচ্ছে স্ক্লেরাইট। এই ফাইবারের মাঝে আমরা আবার বিভিন্ন প্রকারের পাচ্ছি, এটা হচ্ছে বাস্ট ফাইবার, যেটা দেখা হচ্ছে পাট, সারফেস ফাইবার, এটা হচ্ছে জাইলেম তন্তু বা কাষ্ঠতন্তু। এবার আসলে স্ক্লেরাইট কি? স্ক্লেরাইডের অপর নাম স্টোন। স্ক্লেরাইডের অপর নাম কি? স্ক্লেরাইডের অপর নাম হচ্ছে স্টোন। স্ক্লেরাইডের অপর নাম হচ্ছে স্টোন সেল। তাহলে স্ক্লেরাইডের অপর নাম হচ্ছে স্টোন সেল, ঠিক আছে। এরা খাটো, এরা সমবেশীয়, কখনো কখনো লম্বাটে বা কখনো তারকাকার হইতে পারে, মানে তারার মতো হইতে পারে, এরকম স্টার এর মতো হইতে পারে। এদের গৌণপ্রাচীর খুবই শক্ত এবং অত্যন্ত পুরু লিগনিনযুক্ত হয়। তারা অত্যন্ত পুরু হয় এবং লিগনিনযুক্ত হবে। পরিণত স্ক্লেরাইড কোষ সাধারণত মৃত থাকে। আমরা জানি স্ক্লেরাইড সাধারণত মৃতই হবে, যেহেতু এটা স্ক্লেরেনকাইমার আন্ডারে যেছে, এবং এদের কোষ প্রাচীর খুব যুক্ত থাকে। নগ্নবীজি এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, ফল, বীজত্বকে স্ক্লেরাইড টিস্যু দেখা যায়। কর্টেক্স মানে বুঝবা না আসলে, কর্টেক্স তো দেয়া নাই তোমাদের। কর্টেক্স মানে হচ্ছে আমাদের যে সেলের যখন আমরা মানে মূলের প্রস্থচ্ছেদ যখন দেখি, এই জায়গাটাতে আমাদের হচ্ছে তোমার, এটা হচ্ছে আমাদের কয়েকগুলো স্তর পাওয়া যায়, একটা হচ্ছে বহিস্তর, একটা হচ্ছে অন্তঃস্তর, একটা হচ্ছে মধ্যস্তর, হ্যাঁ। এখানে আমরা যদি একটা মূল চিন্তা করি, আমরা মূলের যদি একটা প্রস্থচ্ছেদ চিন্তা করি, এটা যদি আমাদের মূলের বহিস্তর হয়, হ্যাঁ, এই বহিস্তর আমরা এখানে বিভিন্ন মূল রুম দেখতে পাবো, মূল রুম দেখতে পাবো। এবং এটা যদি আমাদের এই ভিতরে যদি অন্তঃস্তর হয়, অন্তঃস্তর আবার এখানে ভিতরে আছে, এখানে হচ্ছে আমাদের অন্তঃত্বক আছে, হ্যাঁ, এন্ডোডার্ম বলে এটাকে, এটা হচ্ছে অন্তঃত্বকের ভিতরে আমাদের পরিচ্ছক্র আছে, এটা হচ্ছে পরিচ্ছক্র। এই পরিচ্ছক্রের ভিতরে আমাদের এখানে জাইলেম থাকবে, এখানে আবার ফ্লোয়েম থাকবে, জাইলেমের মাঝখানে ফ্লোয়েম থাকবে, হ্যাঁ। এবং এই যে এখানে বহিতক, এটা হচ্ছে বহিতক, এটা হচ্ছে অন্ততক। বহিতক এবং অন্ততকের মাঝখানে যে বড় 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 গোল্লা, আলুর মতো, রসগোল্লার মতো যে কোষগুলা দেখা যায়, এটাকে আমরা বলি কর্টেক্স। এটার নাম হচ্ছে কি? কর্টেক্স। কর্টেক্স, ঠিক আছে, কর্টেক্স। তো এটা হচ্ছে আমাদের কর্টেক্সে পাওয়া যাবে, কর্টেক্সে পাবা। ফল, দেন বীজত্বক মানে এই জায়গায় উপরের অংশটা বোঝাচ্ছে, হ্যাঁ, এখানে উপরের বীজের ক্ষেত্রে এটা উপরের অংশ বোঝাচ্ছে। এবং স্ক্লেরাইড টিস্যু পাওয়া যায়। তাহলে এই স্ক্লেরাইড টিস্যু কোথায় কোথায় পাওয়া যায়? খুবই গুরুত্বপূর্ণ। কর্টেক্সে পাবো, ফলে পাবো, বীজত্বকে পাবো, এবং বহিতকে জাইলেম এবং ফ্লোয়েমের সাথে একত্রে পত্রবিন্দে কুশগুচ্ছ রূপে এরা থাকতে পারে। তাছাড়াও বহিতক মানে এটাই আর কি, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এক্সোডার্মিস। বহিতক কিংবা এখানে জাইলেম ফ্লোয়েম বললাম না, এই যে জায়গায় জাইলেম ফ্লোয়েম থাকবে, এই যে জাইলেম ফ্লোয়েমের সাথে এরা একসাথে একত্রে পত্রবিন্দে কুশগুচ্ছ রূপে থাকতে পারে। ওকে, তাহলে বহিতক জাইলেম ফ্লোয়েমের সাথে একত্রে পত্রবিন্দে কুশগুচ্ছ রূপে এরা থাকতে পারে। খুব 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 গুরুত্বপূর্ণ এই অংশটা, ভালোভাবে পড়বা, হ্যাঁ। তাহলে আমরা দেখো কী কী পড়লাম, আমি যদি একবার রিপিট করি। আমরা উদ্ভিদ টিস্যু নিয়ে পড়াশোনা করছিলাম, হ্যাঁ। উদ্ভিদ টিস্যু মানে কি? টিস্যু মানে হচ্ছে যখন একাধিক কোষ একসাথে হয়ে, আমরা সেল নিয়ে পড়ছিলাম শুরুতে, একাধিক সেল যখন একসাথে হয়ে একত্রে একটা কাজ করবে, তখন তাকে কি বলি? আমরা টিস্যু বলি। এটা হচ্ছে আমাদের টিস্যু। এই একাধিক টিস্যু যখন একত্রে একটা কাজ করে, তখন আমরা আলটিমেটলি সেটা কি ফর্ম করে? সেটা অঙ্গ ফর্ম করে, সেটা ফর্ম করে আমাদের অঙ্গ। ওকে, এটা ফর্ম করে অঙ্গ।
একাধিক অঙ্গ যখন একসাথে একই কাজ করে তখন সেটা ফর্ম করে কি সিস্টেম বা তন্ত্র। এটাকে আমরা বলি সিস্টেম বা তন্ত্র। যখন একাধিক সিস্টেম একসাথে হয়ে একই কাজ করে তখন আমাদের আলটিমেটলি ফর্ম হয় বডি বা আমাদের যে টোটাল মানব দেহ। ঠিক আছে, তো টিস্যু আমরা যদি এবার দেখি উদ্ভিদ টিস্যুর ক্লাসিফিকেশন। উদ্ভিদ টিস্যুকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে তোমার বাজক টিস্যু, একটা হচ্ছে স্থায়ী টিস্যু। তাহলে উদ্ভিদ টিস্যুকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। বাজক টিস্যু যেটা বিভাজনে সক্ষম, এটা হচ্ছে স্থায়ী টিস্যু। তো এখানে বাজক টিস্যুর বিভাজনের সক্ষম, স্থায়ী বিভাজনের অক্ষম, এটা আমরা বললাম। দেন স্থায়ী টিস্যুকে আমরা ভাগ করলাম সরল টিস্যু, জটিল টিস্যু, নিঃস্রাবী টিস্যু। ঠিক আছে, সরল টিস্যু, জটিল টিস্যু, নিঃস্রাবী টিস্যু। আর বাজক টিস্যুকে আমরা, তাহলে এটা হচ্ছে স্থায়ী টিস্যুর প্রকারভেদ, সরল, জটিল এবং নিঃস্রাবী। ওকে, দেন এখানে সরল এবং জটিল টিস্যু নিয়ে আমরা পড়ব। তো সরল টিস্যু যদি আমরা দেখি, সরল টিস্যুকে এর ডেফিনেশন কী হবে? এর আকার আকৃতি গঠন সবসময় একই হবে, অভিন্ন হবে। অভিন্ন মানে একই। তো একে আমরা সরল টিস্যু বলি। যে আমরা একাধিক কোষ নিয়ে টিস্যু গঠিত না, তো ওই প্রত্যেকটা কোষের আকার আকৃতি গঠন সব একই রকম হবে। ঠিক আছে, এবং এই সরল টিস্যুকে তিন ভাগে ভাগ করলাম, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা হচ্ছে এদের সব অংশে আমরা পাবো, উদ্ভিদের সব অংশে পাবো। এরা জীবিত, সমাবেশে, পাতা প্রাচীরযুক্ত, প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ। ঠিক আছে, এবং এরা আন্তঃকোষীয় ভাগ থাকবে এবং কোষপ্রাচীর হবে পাতলা, সেলুলোজ নির্মিত। এবং এদের মাঝে যখন ক্লোরোপ্লাস্ট থাকবে তখন নাম হয়ে যাবে ক্লোরেনকাইমা। এদের মাঝে যখন বায়ুপূর্ণ কিছু গহ্বর বা ইয়ার বা বায়ু রাখার জন্য কিছু গহ্বর থাকবে তখন তার নাম হয়ে যায় এরেনকাইমা। প্রধান কাজ কি? দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা, খাদ্য পরিবহন করা। এরপরে কুলেনকাইমা হচ্ছে আমাদের সেলুলোজ এবং প্যাকটিন দিয়ে এটা জমা এটা পুরো হয়। আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে, এটা চৌকোনাকার সরু তির্যক হইতে পারে। প্রধান কাজ হলো খাদ্য প্রস্তুত করা, উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা। ঠিক আছে, কই পাবা? পাতাশিরা, পত্রবিন্দে পাবা। তাছাড়াও কচি নমনীয় কাণ্ড, কুমড়া, দণ্ডকলসের যে দৃঢ়তা প্রদানের জন্য এটা ভূমিকা রাখে। স্ক্লেরেনকাইমা হচ্ছে তোমার মূলত এটা প্রোটোপ্লাজমবিহীন, মানে সজীব কোষ না, এটা হচ্ছে মৃত কোষ বলতে পারে। এটা যান্ত্রিক কাজের জন্য বিশেষায়িত একটা কোষ, এবং এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফাইবার, একটা হচ্ছে স্ক্লেরাইড। ফাইবার মানে যেটা আমরা মূলত উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করবে, এবং এখানে আমরা কুফ পাবো। ফাইবারের কিছু উদাহরণ দেওয়া আছে, বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, জাইলেম তন্তু বা কাষ্ঠতন্তু। বাস্টের একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে আমাদের পাট। ওকে, পাট। দেন স্ক্লেরাইডের অপর নাম স্টোনটা খুব গুরুত্বপূর্ণ। স্টোন বলা হয় কোনটাকে? স্ক্লেরাইডকে। ঠিক আছে, তো স্টোনটা আমাদের মূলত মৃত থাকে এবং এটা কুশযুক্ত হয়। এতটুকু হচ্ছে আমাদের উদ্ভিদ কোষ এর সরল টিস্যু নিয়ে পড়াশোনা। এবার আমরা ঢুকবো জটিল টিস্যু নিয়ে। তোমরা কি এতটুকু বুঝতে পারছো নাকি কারো সমস্যা আছে? থাকলে বলতে পারো। তাহলে এরপর দেখো জটিল টিস্যু বা কমপ্লেক্স টিস্যুস। তো বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে টিস্যু তৈরি হয় তাকে আমরা জটিল টিস্যু বলি। তাহলে জটিল টিস্যু মানে কি? এটা স্বাভাবিক না। মানে সরল টিস্যু মানে আমরা দেখলাম যে টিস্যুর কোষগুলা তোমার একই রকমের, একই বেশিও, একই রকম কোষ দেখতে, যারা আকার আকৃতি একই রকম, তাদেরকে সরল টিস্যু বলি। বা জটিল টিস্যু কারা? জটিল টিস্যু হচ্ছে যারা দেখতে একই রকম না, তার মানে বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে টিস্যু তৈরি হবে তাকে আমরা জটিল টিস্যু বলি, এবং এরা উদ্ভিদের পরিবহনের কাজ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন, জটিল টিস্যু বা কমপ্লেক্স টিস্যুকে আমরা অপর নাম হিসেবে ভাস্কুলার টিস্যু বলে থাকি। ভাস্কুলার টিস্যু বলে থাকি। ভাস্কুলার টিস্যু। ভাস্কুলার মানে হচ্ছে পরিবহন করা। ভাস্কুলার টিস্যু মানে কি? পরিবহন। ভাস্কুলার টিস্যু মানে যেটা পরিবহন টিস্যু। তো বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু তৈরি হয় তাকে জটিল টিস্যু বলে, এবং এরা উদ্ভিদের পরিবহনের কাজ করে। মানে আমরা যে উদ্ভিদ যে মূল থেকে পানি শোষণ করে, উদ্ভিদ যেখানে মূল থেকে পানি শোষণ করলো, মানে এখানে আমি যদি, এটা হচ্ছে উদ্ভিদের মূল থেকে পানি শোষণ করলো, এই পানিটা তার পাতায় পৌঁছানো দরকার, এই পাতায় পৌঁছানোর দায়িত্ব। এবং উদ্ভিদ পাতায় খাদ্য প্রস্তুত করলো, এই খাদ্যটা উদ্ভিদের সারা দেহে পৌঁছানোর দায়িত্ব। এই কাজগুলো পালন করে আমাদের জটিল টিস্যু। তাহলে উদ্ভিদের জটিল টিস্যুর কাজই হলো মূলত বিভিন্ন পরিবহনে সাহায্য করা। সে উদ্ভিদ যে মূল রুমের মাধ্যমে পানি শোষণ করলো, এই পানিটা সারা পাতায়, সারা দেহে পৌঁছায় দেওয়া, পাতায় প্রস্তুত খাদ্যটা আবার সারা বডিতে তাও পৌঁছায় দেওয়া, এই পরিবহনের কাজটা করে থাকে জটিল টিস্যু। এই জন্য এটাকে পরিবহন টিস্যু বলা হয়। এই টিস্যু দুই ধরনের, একটা হচ্ছে জাইলেম, একটা হচ্ছে ফ্লোয়েম। জাইলেমের কাজ হলো এই মূল থেকে যে পানি শোষণ করছে এই পানিটা সারা দেহে পৌঁছায় দেওয়া। তার মানে জাইলেমের
গমন কেমন, জাইলেমের পরিবহন ঊর্ধ্বমুখী, মানে সে নিচ থেকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। কি নিয়ে যাচ্ছে? পানি নিয়ে যাচ্ছে, খনিজ লবণ নিয়ে যাচ্ছে। খনিজ লবণ, পানি ইত্যাদি দ্রব্যাদি সে উদ্ভিদের মূল থেকে তোমার এখানে সারা বডিতে সে পৌঁছায় দিচ্ছে। তাহলে উদ্ভিদ মূলের মাধ্যমে যে পানিটা শোষণ করলো, এই পানিটা আলটিমেটলি সে পৌঁছায় দিল আমাদের যে পাতায় এবং বিভিন্ন অর্গানে, উদ্ভিদের বিভিন্ন অর্গানে, যেখানে তার প্রয়োজন সেখানে। তাহলে জাইলেমের কাজ হলো এটা। আর ফ্লোয়েমের কাজ কি? ফ্লোয়েম হলো উদ্ভিদের যে পাতায় খাদ্য প্রস্তুত হইলো, ওই পাতার খাদ্যটা সারা দেহে পৌঁছায় দেওয়া, প্রত্যেকটা অর্গানে প্রত্যেকটা জায়গায় পৌঁছায় দেওয়ার দায়িত্ব হলো ফ্লোয়েমের। তাহলে ফ্লোয়েম হলো পাতায় প্রস্তুতকৃত খাদ্যটা সারা দেহে পৌঁছায় দেয়। তার মানে মনে করো আমাদের একটা পাতা এই জায়গায় আছে, আমাদের এটা একটা উদ্ভিদ, এটা একটা হচ্ছে উদ্ভিদ, এটা একটা উদ্ভিদ, উদ্ভিদের একটা পাতা লাইক আমাদের এই জায়গায় আছে, এই জায়গায় আছে আমাদের একটা পাতা, এই জায়গায় আছে। এখন এই জায়গায় আমাদের ফ্লোয়েম, এই জায়গায় ফ্লোয়েম কিন্তু খাদ্য আমাদের নিচেও আনবে, খাদ্য আমাদের উপরেও নিবে। তো এই ফ্লোয়েমের গমন বা ফ্লোয়েমের পরিবহন কিন্তু ঊর্ধ্বমুখী হইতে পারে, ফ্লোয়েমের পরিবহন নিম্নমুখী হইতে পারে। মনে রাখবা, ফ্লোয়েমের পরিবহন ঊর্ধ্বমুখী হইতে পারে, ফ্লোয়েমের পরিবহন নিম্নমুখী হইতে পারে। বাট জাইলেমের পরিবহন সবসময় ঊর্ধ্বমুখী, মানে সে মূলত মূল রুম থেকে পানি বা খনিজ লবণ যেগুলা সে পরিবহন করে, এগুলো ঊর্ধ্বমুখী নিয়ে যায়, উপরের দিকে নিয়ে যায়। ঠিক আছে, সে নিম্নমুখী খুব একটা পরিবহনে যায় না, বাট ফ্লোয়েম উভমুখী পরিবহন, সে ঊর্ধ্বমুখী যায়, নিম্নমুখী যায়। এবং ফ্লোয়েম একত্রে পরিবহন টিস্যুগুচ্ছ বা বাস্কুলার বান্ডেল গঠন করে। এই যে পরিবহন টিস্যুগুচ্ছকে আমরা বলি বাস্কুলার বান্ডেল। এই ফ্লোয়েম একত্রে, জাইলেম এবং ফ্লোয়েম, মূলত এই জাইলেম এবং ফ্লোয়েমের সমন্বয়ে আমাদের বাস্কুলার টিস্যু বা যেটাকে আমরা বলি পরিবহন টিস্যুগুচ্ছ, এটা ফর্ম করে। ওকে, তাহলে আমরা দেখলাম জটিল টিস্যু বা কমপ্লেক্স টিস্যু। জটিল টিস্যু বা কমপ্লেক্স টিস্যু হচ্ছে এটা বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে গঠিত হবে, এবং এটাকে আমরা যেহেতু এটা পরিবহনে সাহায্য করবে, মূলরুম কর্তৃক যে শোষিত পানি, এটা পাতায় প্রস্তুত খাদ্য, এবং এই জন্য এটা পরিবহন টিস্যু বলা হয়। পরিবহন টিস্যু দুই প্রকার, একটা হচ্ছে জাইলেম, একটা হচ্ছে ফ্লোয়েম। এই জাইলেম এবং ফ্লোয়েমকে এক হচ্ছে আমরা বাস্কুলার বান্ডেল গঠন করে এমনটা দেখি। ঠিক আছে, ওকে। তো জাইলেম নিয়ে আমরা যদি পড়ি, জাইলেম হচ্ছে আমাদের একটা ভাস্কুলার টিস্যু তন্ত্রের একটা অংশ। এটা জাইলেম এবং ফ্লোয়েম নিয়ে মূলত উদ্ভিদের সব ভাস্কুলার পুরো ভাস্কুলার সিস্টেমটা গঠন হয়েছে আর কি। হ্যাঁ, তো জাইলেম হচ্ছে মূলত দুই ধরনের, একটা হচ্ছে প্রাথমিক জাইলেম, একটা হচ্ছে গৌণ জাইলেম। তাহলে জাইলেম হচ্ছে মূলত দুই ধরনের, একটা হচ্ছে প্রাথমিক বা প্রাইমারি, একটা হচ্ছে গৌণ বা সেকেন্ডারি। তো জাইলেমকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে প্রাথমিক জাইলেম, একটা হচ্ছে গৌণ জাইলেম। প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট গৌণ জাইলেমকে প্রাথমিক জাইলেম বলা হয়। প্রোক্যাম্বিয়াম আসলে তোমরা বিষয়টা বুঝবা না এখন, অনেক কথাবার্তা বলতে হবে যদি প্রোক্যাম্বিয়াম বুঝতে চাও। ক্যাম্বিয়াম মানে হচ্ছে মূলত আমাদের দুটা স্থায়ী টিস্যুর মাঝখানে যেটা থাকবে সেটাকে আমরা ক্যাম্বিয়াম বলি। হ্যাঁ, দুটা স্থায়ী টিস্যুর মাঝখানে যেটাই থাকবে সেটাকে আমরা ক্যাম্বিয়াম বলি। তো এই ক্যাম্বিয়ামের জন্যই মূলত আমাদের উদ্ভিদের যে উদ্ভিদ বাড়ে, লম্বা হয়, উদ্ভিদ প্রস্থে বৃদ্ধি পায়, এগুলো হয়ে থাকে ক্যাম্বিয়ামের জন্য। আচ্ছা, প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট এই জাইলেমকে প্রাথমিক জাইলেম বলা হয়। তাহলে প্রাথমিক জাইলেমের সৃষ্টি হচ্ছে প্রোক্যাম্বিয়াম থেকে, এবং প্রাথমিক বৃদ্ধি শেষে যেসব ক্ষেত্রে গৌণবৃদ্ধি ঘটে সেসবে গৌণ জাইলেম সৃষ্টি হয়। তাহলে প্রাথমিক বৃদ্ধি শেষ করার পরে যেসব ক্ষেত্রে গৌণবৃদ্ধিটা ঘটে বা সেকেন্ডারি আমাদের ইনক্রিয়েশনটা ঘটবে, তখন ওই ক্ষেত্রে আমাদের গৌণ জাইলেমের সৃষ্টি হবে। তো প্রাথমিক জাইলেম দুই ধরনের হয়ে থাকে, প্রাথমিক জাইলেম দুই ধরনের, একে প্রোটোজাইলেম এবং পরিণত অবস্থাকে মেটাজাইলেম বলা হয়। হ্যাঁ, তাহলে আমরা জাইলেমকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাথমিক জাইলেম, একটা হচ্ছে গৌণ জাইলেম। এই প্রাথমিক জাইলেমকে আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রোটোজাইলেম, একটা হচ্ছে মেটাজাইলেম, একটা হচ্ছে প্রোটোজাইলেম, একটা হচ্ছে মেটাজাইলেম, একটা হচ্ছে প্রোটোজাইলেম, একটা হচ্ছে মেটাজাইলেম। প্রোটোজাইলেম বলতে কি বুঝো? প্রোটো মানে হচ্ছে এটা বড়, মানে মানে হচ্ছে এটা আগে, মানে এটা অনেক আগে এটা তৈরি হয়। প্রো শব্দটা হচ্ছে মানে আগে। এ জাইলেম মানে হচ্ছে, প্রোটোজাইলেম মানে হচ্ছে এটা আগে তৈরি হয়েছিল, আর মেটাজাইলেম মানে হচ্ছে এটা পরে তৈরি হয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে পরে তৈরি হয়েছিল। প্রোটোজাইলেম এটা আগে তৈরি হয়েছিল, আর মেটাজাইলেম পরে তৈরি হয়েছিল। আর এক্ষেত্রে একটা শব্দ মাথায় রাখবা, আমাদের ম ম ট্রিপল মানে আমাদের আসে পরীক্ষা এটা অনেক সময় যে পাথায় মেটাজাইলেমের অবস্থান কোথায়, মূলে মেটাজাইলেমের অবস্থান কোথায়, মনে রাখবা। মূলে মেটাজাইলেম মাঝে, মূলে মেটাজাইলেম মাঝে, তার মানে মূলে মেটাজাইলেমটা থাকবে মাঝে। তা আর প্রোটোজাইলেমটা কই থাকবে? তাহলে প্রোটোজাইলেম থাকবে আমাদের
তোমার তোমার ওই ব্যাস বরাবর, মানে এটা পরিধি বরাবর থাকবে। মানে প্রোটোজাইলামটা মূলত ছোট হয়, হ্যাঁ, মেটাজাইলাম এগুলো বড় বড়, এইগুলো হবে মেটাজাইলাম, এগুলো হবে মেটাজাইলাম। আর প্রোটোজাইলামটা হবে এরকম ছোট 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 ছোট, হ্যাঁ। এই প্রোটোজাইলাম হচ্ছে ছোট ছোটগুলা, ছোট ছোটগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে প্রোটোজাইলাম, প্রোটোজাইলাম। আর মেটাজাইলাম হচ্ছে বড় বড় মাঝখানে গোল্লাগুলা দেখি, এগুলো আমাদের মেটাজাইলাম। এটা তাহলে কিসের চিত্র? এটা হচ্ছে আমাদের যে ভাস্কুলার টিস্যু, আমি একটু আগে এখানে আঁকতেছিলাম, এই যে এই চিত্রটা এখানে, এই ভিতরের অংশটা এখন আমি আঁকতেছি। তাহলে এই ভিতরের অংশের মাঝে আমরা দেখবো যে এখানে জাইলেম ভাস্কুলার টিস্যু থাকবে, ভাস্কুলার টিস্যুর মাঝে আমরা জাইলেম পাবো, ফ্লোয়েম পাবো। আমরা যে জাইলেমগুলো আঁকি, এই জাইলেমের মাঝে ম ম ম মূলে মেটাজাইলেম মাঝে, এই যে মেটাজাইলেমটা মূলে দেখবো আমরা মাঝে আছে। আবার তুমি যখন এটা প্রোটোজাইলেম বলবা, প্রোটোজাইলেম থাকবে পরিধির দিকে, প্রোটোজাইলেম থাকবে পরিধির দিকে, মানে এটা যদি একটা বৃত্ত হয়, এটা যদি একটা বৃত্ত ধরো, এই বৃত্তের পরিধির দিকে থাকবে আমাদের প্রোটোজাইলেমগুলো, ঠিক আছে। মাঝখানে বা কেন্দ্র বরাবর থাকবে আমাদের মেটাজাইলেমটা, মেটাজাইলেম আকারে বড়, মেগা, মেটাজাইলেম কেমন মেগা, মেগা মানে আকারে বড়, আর প্রোটোজাইলেম আকারে ছোট। এবং পাথায় তাহলে মূলে মূলে মেটাজাইলেম মাঝে হলে পাথায় মেটাজাইলামটা হবে পরিধির দিকে, আর প্রোটোজাইলামটা হবে তার উল্টা। মানে এখান থেকে 4টা কোয়েশ্চেন করা যায়, এই লাইন থেকে থেকে টোটাল 4টা কোয়েশ্চেন করা যায়। মূলে মেটাজাইলাম মাঝে, তার মানে পাথায় মেটাজাইলাম আমাদের পরিধির দিকে, আবার পাথায় মেটাজাইলাম যদি পরিধির দিকে হয়, প্রোটোজাইলাম হবে মাঝখানে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দুই ভাগে ভাগ করা হলো, একটা হচ্ছে প্রোটোজাইলাম, পরিণত অবস্থাটাকে বলি মেটাজাইলাম। এবং মেটাজাইলামের অভ্যন্তরীণ ফাঁকা গহ্বরটা বড়, এই যে বললাম না মেটাজাইলাম দেখো অনেক বড় না, মেটাজাইলাম বড়। এবং জাইলেমে কয়েক ধরনের কোষ থাকে, এবার জাইলেম নিয়ে পড়াশোনা করতে হবে। জাইলেমে কয়েক ধরনের কোষ থাকে, একটা হচ্ছে ট্রাকিড, ব্যাসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই যে কোষ যেখান থেকে শুরু হয়েছে, ওখান থেকেই এমসিকিউ বলো সিকিউ বলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটুকু শুরু হয়েছে এখান থেকে। আজকের ক্লাসটাই মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর আগে যেগুলো শুরু ইয়াদের ট্রাকিড এবং ব্যাসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। তাহলে এই জাইলেমের মধ্যে 4 ধরনের কোষ পাবা। জাইলেমের মধ্যে কয় ধরনের কোষ পাবা? ট্রাকিড, ব্যাসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, ওকে। আর ফ্লোয়েমে আমরা সেমভাবে কিছু কোষ হয়, সঙ্গী কোষ, তারপর ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, ওকে। আমরা যদি জাইলেমের কোষগুলো নিয়ে পড়ি, ট্রাকিড, ভেসেল, তাহলে ট্রাকিড যদি পড়ো আগে, ট্রাকিড কোষটা কেমন? ট্রাকিড কোষটা হবে লম্বা, এখানে চিত্রটা দেখে মিলাও, ট্রাকিড কোষটা হবে যেমন লম্বা, এটা লম্বা না অনেক। দেন এরা প্রান্ত সরু, খেয়াল করো প্রান্ত সরু, এই যে প্রান্তটা সরু, প্রান্তটা কেমন সরু, এবং সুছালু, অনেকটা সুছালু দেখা যাচ্ছে। প্রাচীরে লিগনিন জমা হয়ে পুরু হয়, তাহলে এর প্রাচীর কেমন? এর প্রাচীর হচ্ছে লিগনিন জমা হয়ে পুরু হয়, এর প্রাচীর কেমন? লিগনিন জমা হয়ে এটা পুরু হয়, প্রাচীর হচ্ছে লিগনিন জমা হয়ে এটা পুরু হয়। এবং অভ্যন্তরীণ গহ্বরটা বন্ধ হয়ে যায়। এই যে প্রাচীরের লিগনিন যে এত বেশি জমা হয়, এখানে অভ্যন্তরীণ যে এখানে যে আমাদের ছিদ্র বা রন্ধ্র বা গহ্বর, এটা বন্ধ হয়ে যায়। ফলে পানির চলাচলে পাশাপাশি জোড়াকূপের মাধ্যমে হয়ে থাকে। তাহলে এখানে আমাদের যেহেতু অভ্যন্তরীণ গহ্বরটা বন্ধ হয়ে যায়, এই জন্য এখানে পানির চলাচলটা হয় পেয়ার্ড পিটসের মাধ্যমে, জোড়াকূপের মাধ্যমে, ঠিক আছে। প্রাচীরের পুরুত্ব কয়েক ধরনের হয়ে থাকে। তাহলে প্রাচীরের এখানে যে পুরুত্ব দেখতে পাচ্ছ, এটা কয়েক ধরনের হইতে পারে। এটা বলয়াকার হইতে পারে, মানে একটা তোমার এটা ওভাল শেপ, অনেকটা বলয়াকার মানে বোঝাচ্ছে এটা তোমার স্পেরিক্যাল শেপ আর কি। আর সর্পিলাকার মানে হচ্ছে সাপের মতো, সুপানাকার মানে হচ্ছে পানের মতো, এই যে সুপানাকার, এই যে পানের মতো হইতে পারে আমাদের এইটা সেলগুলা। দেন এখানে জালিকাকার হইতে পারে, এরকম জালিকাকার হইতে পারে, জালিকাকার হইতে পারে কোষগুলা, ঠিক আছে। এবং কুপাঙ্কিত হইতে পারে, কুপাঙ্ক, এখানে আঁকা আঁকা থাকবে, এইখানে এরকম এরকম কুপাঙ্কিত হইতে পারে। আচ্ছা গেল, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রাকিডের কিছু বৈশিষ্ট্য, এটা হচ্ছে প্রান্ত সরু সুছালো এবং এটা বন্ধ হয়ে যায়। চিত্রগুলো সবাই প্র্যাকটিস করবা, এই চিত্রগুলো সহ আঁকবা, এগুলো আঁকতে বলে অনেক সময়। আচ্ছা, কোথায় পাবা? ফার্নবর্গ মানে ট্যারিস, ফার্নবর্গ, নগ্নবীজি মানে জিমনোস্পার্ম, আবৃতবীজি মানে অ্যাঞ্জিওস্পার্ম। ফার্নবর্গ বা ট্যারিস, নগ্নবীজি, আবৃতবীজি। ফার্নবর্গ, নগ্নবীজি, আবৃতবীজি উদ্ভিদের প্রাথমিক এবং গৌণ জাইলেম কলায় ট্রাকিড দেখা যায়, ঠিক আছে। আর এখানে আরেক কিছু উদাহরণ আছে, এগুলো তোমাদের দেয় নাই, তা জানারও দরকার নাই, এগুলো ভালোভাবে মাথায় রাখবা। ফার্নবর্গ, নগ্নবীজি, আবৃতবীজি উদ্ভিদের প্রাথমিক এবং গৌণ জাইলেম কলায় বা টিস্যুতে ট্রাকিড দেখা যায়। তাহলে ট্রাকিড কই কই পাবা? ফার্নবর্গ, নগ্নবীজি, আবৃতবীজিতে আমরা এই ট্রাকিডটা পাবো। কোষরস, তাহলে প্রধান কাজ কি? ট্রাকিডের প্রধান কাজ কি? কোষরসের পরিবহন করা আমাদের ট্রাকিডের কাজ, কোষরসের পরিবহন করা। এবং তাছাড়াও অঙ্গকে দৃঢ়তা প্রদান করাও আমাদের এইটার কাজ। কাজ অসংখ্য আছে, ওইগুলো সুন্দরভাবে মাথায় রাখতে হবে, বারবার পড়তে হবে, ঠিক আছে।
তবে কখনো খাদ্য সঞ্চয়ের কাজও এই টিস্যু করে থাকে, তবে খাদ্য সঞ্চয়ের কাজও আমাদের এই ট্রাকিডটা করে থাকে। তাইলে মূলত এটার কাজ হলো কোষরসের পরিবহন করা এবং অঙ্গকে দৃঢ়তা প্রদান করা, তবে এটা খাদ্য সঞ্চয়ের কাজও করে থাকে। ঠিক আছে, এটা খাদ্য সঞ্চয় করে থাকে। এবার আসো ব্যাসেল। তাহলে ট্রাকিড, ব্যাসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, এই 4 প্রকার কোষ নিয়ে আমাদের জাইলেমটা গঠিত, তাই না? এবার যদি আমরা ব্যাসেল নিয়ে পড়ি, ব্যাসেল কোষগুলা কেমন? ব্যাসেল কোষগুলা খাটো হয়, চোঙের মতো। দেখো তো, এটা অনেক খাটো দেখা যাচ্ছে না? এটা চাইতে অনেকটা একটা খাটো। এই কোষটা কেমন দেখা যাচ্ছে? খাটো দেখা যাচ্ছে। কোষগুলা একটার মাথায় আরেকটা সজ্জিত হয়ে প্রান্তীয় প্রাচীরটা গলে গিয়ে একটা দীর্ঘ নলের মতো অঙ্গ সৃষ্টি করে। এই যে এখানে আমাদের একটার মাথায় একটা সজ্জিত থাকে, বুঝছো? কোষগুলা কেমন হবে? একটার মাথায় একটা সজ্জিত, এটার মাথায় এটা, এটার মাথায় সেমভাবে এটা, এভাবে একটার মাথায় একটা সজ্জিত হয়ে একটা দীর্ঘ নলের মতো সৃষ্টি করে। এর ফলে কোষরসের উপরে ওঠার জন্য একটা সরু পথের সৃষ্টি হয়। তাহলে এখানে আমাদের একটা কোষগুলা যেহেতু একটার উপর একটা, একটার উপর একটা, এভাবে আমাদের এইভাবে একটার উপর একটা, একটার উপর একটা, একটার উপর একটা, এভাবে যেহেতু একটার উপর একটা তৈরি একটা একটা নলের মতো একটা পথ সৃষ্টি হয়। ফলে এখানে আমাদের কোষরসের যে উপরে উঠবে জাইলেমের মাধ্যমে, এটা একটার জন্য পথ সৃষ্টি হলো। প্রাথমিক অবস্থায় এই কোষগুলো প্রোটোপ্লাজম থাকলেও পরিণত অবস্থায় এরা মৃত বা প্রোটোপ্লাজম বিহীন হয়। তবে প্রাথমিক অবস্থায় এরা প্রোটোপ্লাজম পূর্ণ হলেও পরিণত অবস্থায় এরা মৃত, মানে প্রোটোপ্লাজম বিহীন হয়ে যায়। ব্যাসেলের প্রাচীর ট্রাকিডের মতো বিভিন্ন রূপে হইতে পারে: সোপানাকার, সর্পিলাকার, বলয়াকার, কুপাঙ্কিত। ব্যাসেল সাধারণত কয়েক সেন্টিমিটার লম্বা হয়। ব্যাসেল দেখো কয়েক সেন্টিমিটার লম্বা হইতে পারে এটা। দেন তবে বৃক্ষ বা আরোহী উদ্ভিদে আরও অনেক লম্বা হইতে পারে। এদের প্রধানত গুপ্তবীজি, গুপ্তবীজি মানে হচ্ছে আবৃতবীজি, গুপ্তবীজি মানে হচ্ছে কি? আবৃতবীজি, আবৃতবীজি, গুপ্তবীজি মানে হচ্ছে আবৃতবীজি। ঠিক আছে, আর এখানে কি পড়লা? এখানে পড়লা হচ্ছে নগ্নবীজি, আবৃতবীজি। আবৃতবীজি মানে মূলত গুপ্তবীজি। এদের প্রধানত গুপ্তবীজি উদ্ভিদের সব অঙ্গে দেখা যায়। গুপ্তবীজি মানে বুঝলা তো? গুপ্তবীজি মানে আবৃতবীজি। নগ্নবীজি উদ্ভিদে সাধারণত ব্যাসেল কোষ থাকে না। নগ্নবীজি উদ্ভিদের মাঝে সাধারণত ব্যাসেল কোষ থাকে না। একদম কথাটা একদম খানে এখনই মুখস্থ করে, এখনই ঢুকায় নাও, এখনই মুখস্থ করে নাও। নগ্নবীজি উদ্ভিদে সাধারণত ব্যাসেল কোষ থাকে না। নগ্নবীজি উদ্ভিদে সাধারণত ব্যাসেল কোষ থাকে না। একমাত্র নগ্নবীজি উদ্ভিদ, নগ্নবীজি উদ্ভিদের কিছু ক্লাসিফিকেশন আছে, কিছু শ্রেণী আছে। ঠিক আছে, এখানের একটা শ্রেণী হচ্ছে নিথোফাইটা। হ্যাঁ, নিথোফাইটা, এটার নাম হচ্ছে নিথোফাইটা। এই নিথোফাইটার একটা উদ্ভিদের নাম হচ্ছে নিটাম। এই নগ্নবীজি উদ্ভিদের একটা উদ্ভিদের নাম হচ্ছে নিথোফাইটা। একটা শ্রেণী, একটা ক্লাসিফিকেশনে একটা শ্রেণী আছে, এটা হচ্ছে একটা নিথোফাইটা। এই নিথোফাইটার যে নিটাম নামক একটা উদ্ভিদ আছে, এটার জিটা উচ্চারণ হবে না। নিথোফাইটা উচ্চারণে, নিটাম উচ্চারণে জিট উচ্চারণ হয় না। এর নিটাম উদ্ভিদে একমাত্র ব্যাসেল কোষ থাকে। তার মানে আমি কি বললাম? আমি বললাম নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত ব্যাসেল থাকে না। নগ্নবীজি হয়েও যার মাঝে ব্যাসেল কোষ আছে তারা হচ্ছে নিটাম। নগ্নবীজি হয়েও যার মাঝে ব্যাসেল কোষ আছে তারা হচ্ছে নিথোফাইটা। নিথোফাইটা একটা উদ্ভিদের নাম হচ্ছে নিটাম। তোমাদের পরীক্ষায় নিটাম শব্দটাই দিয়ে দেয়। তাহলে নিটাম হচ্ছে আমাদের নগ্নবীজি উদ্ভিদ হওয়া সত্ত্বেও যার মাঝে ব্যাসেল থাকে। পানি এবং খনিজ লবণ পরিবহনে এবং অন্যান্য অঙ্গকে দৃঢ়তা প্রদান করে এর প্রধান কাজ। তাহলে ব্যাসেলের প্রধান কাজ কি? পানি এবং খনিজ লবণ পরিবহনের কাজ এরা করবেই অবশ্যই। তাছাড়াও অঙ্গকে দৃঢ়তা প্রদান করে। এবার আসো জাইলেম প্যারেনকাইমা। জাইলেম কোষ আমরা পড়লাম না? জাইলেম কোষে যে প্যারেনকাইমা অবস্থিত থাকবে তাকে বলি জাইলেম প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমার অপর নাম হচ্ছে উড প্যারেনকাইমা, মনে রাখবা। জাইলেম প্যারেনকাইমার অপর নাম কি? উড প্যারেনকাইমা। তাহলে জাইলেম অবস্থিত যে প্যারেনকাইমা ওটাকে আমরা বলি জাইলেম প্যারেনকাইমা, এবং জাইলেম প্যারেনকাইমার অপর নাম হচ্ছে উড প্যারেনকাইমা। এদের প্রাচীর পাতলা এবং পুরু হইতে পারে। প্রাথমিক জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষ পাতলা প্রাচীরযুক্ত, তবে গৌণ জাইলেমে অবস্থিত প্রাচীর পুরু প্রাচীরযুক্ত। খাদ্য সঞ্চয় করে, পানি পরিবহন করে প্রধান কাজ। তাহলে জাইলেম প্যারেনকাইমার প্রধান কাজ কি? খাদ্য সঞ্চয়, পানি পরিবহন করা, উড প্যারেনকাইমা। এবার আসো যে জাইলেম ফাইবার। তাহলে আমরা 4টা কোষ পড়লাম জাইলেমের। একটা হচ্ছে কি? ফার্স্ট অফ অল আমরা পড়লাম ট্রাকিড, এরপরে ব্যাসেল, এরপরে জাইলেম প্যারেনকাইমা। এখন পড়তেছি জাইলেম ফাইবার। তাহলে ট্রাকিড, তারপর হচ্ছে ব্যাসেল, এরপর হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, এরপর হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, এখন হচ্ছে জাইলেম ফাইবার। জাইলেম ফাইবার কি? জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমার একটা টাইপই হচ্ছে আমাদের ফাইবার, তাই না? ফাইবার এবং স্ক্লেরাইট, মনে আছে? স্ক্লেরেনকাইমার একটা টাইপ হচ্ছে কি? দুইটা টাইপ পড়ছিলা, একটা হচ্ছে ফাইবার, একটা স্ক্লেরাইট। তাহলে জাইলেমে যখন স্ক্লেরেনকাইমার ফাইবারটা উপস্থিত থাকে তথা স্ক্লেরেনকাইমা উপস্থিত থাকে, সেটাই হচ্ছে জাইলেম ফাইবার। এবং জাইলেম ফাইবারের অপর নাম উড ফাইবার।
ঠিক আছে। জাইলেম ফাইবারের অপর নাম হচ্ছে উড ফাইবার। কোষগুলো কেমন লম্বা হয়, ওদের দু প্রান্ত সরু হয়, পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে না, এদের প্রোটোপ্লাজম না থাকে, এরা কেমন হয়, মৃত হয়। উদ্ভিদে এরা যান্ত্রিক শক্তি যোগায়, উদ্ভিদেরা যান্ত্রিক শক্তি যোগায়। দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জাইলেমে এরা অবস্থান করে, দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জাইলেমে এদের উপস্থিতি আমরা দেখব। তাছাড়া পানি এবং খনিজ পদার্থ পরিবহন, খাদ্য সঞ্চয়, উদ্ভিদদেহকে যান্ত্রিক শক্তি এবং দৃঢ়তা প্রদান করা জাইলেম টিস্যুর প্রধান কাজ। তাহলে জাইলেম টিস্যুর প্রধান কাজ কি শোনো। জাইলেম টিস্যুর প্রধান কাজ হলো পানি এবং খনিজ পদার্থ পরিবহন করা, খাদ্য সঞ্চয় করা, উদ্ভিদদেহকে যান্ত্রিক শক্তি প্রদান করা, দৃঢ়তা প্রদান করা ইত্যাদি। এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জাইলেমে এদের পাওয়া যায়। তাহলে দ্বিবীজপত্রীদের সব জাইলেমে দেখো, দ্বিবীজপত্রীটা আবার কি, এতক্ষণ কি পড়ছিলা, এতক্ষণ তুই নগ্নবীজি পড়ছিলা, আবৃতবীজি পড়ছিলা। নগ্নবীজি মানে জিমনোস্পার্ম, আবৃতবীজি মানে অ্যাঞ্জিওস্পার্ম। এই আবৃতবীজিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ, একটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। একবীজ মানে যেখানে বীজপত্র একটা থাকবে, দ্বিবীজপত্রী মানে যেখানে বীজপত্র দুটো থাকবে। এই যে দ্বিবীজপত্রী আবৃতবীজি উদ্ভিদের, দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জাইলেমে জাইলেম ফাইবারটা পাবা। আবৃতবীজি উদ্ভিদের দ্বিবীজপত্রীতে আমাদের জাইলেম ফাইবারটা পাবা। কাজ কি, পানি এবং খনিজ পদার্থ পরিবহন করা, খাদ্য সঞ্চয় করা, উদ্ভিদকে যান্ত্রিক শক্তি এবং দৃঢ়তা প্রদান করা, জাইলেম টিস্যুর প্রধান কাজ। আজকে আমরা এতটুকু রাখি। পড়া কিন্তু অনেক হিউজ পড়া, এখানে মিনিমাম যদি আগে খুব ভালো পড়া না থাকে, এটা পড়তে মিনিমাম 3-4 ঘন্টা লাগবে। ভালোভাবে পড়ার মতো পড়লে 3-4 ঘন্টা লাগবে, যদিও দেখা যাচ্ছে 2 পৃষ্ঠা, তারপরে অনেক সময় লাগবে এই জায়গায় পড়তে। আমি জটিল টিস্যুটা আরেকবার রিপিট করার চেষ্টা করি। এই জায়গায় দেখো, জটিল টিস্যু মানে হচ্ছে যেখানে আমাদের কোষগুলো কী হবে, বিভিন্ন প্রকারের কোষের সমন্বয়ে গঠিত হবে। কোষগুলো বিভিন্ন প্রকারের কোষের সমন্বয়ে গঠিত হবে, তাকে আমরা জটিল টিস্যু বলতেছি, কমপ্লেক্স টিস্যু। জটিল টিস্যু মানে হচ্ছে মূলত এটা আমাদের কোষের পরিবহনে সাহায্য করবে, তাই এদেরকে পরিবহন টিস্যু বলা হয়। এবং এটাকে আমরা বলতেছি জাইলেম এবং ফ্লোয়েম। কয় ভাগে ভাগ করা হলো, 2 ভাগে, জাইলেম এবং ফ্লোয়েম। এবং এগুলো ভাস্কুলার বান্ডেল গঠন করে। জাইলেম মানে হচ্ছে এটা প্রাথমিক হইতে পারে, গৌণ জাইলেম হইতে পারে। প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট গৌণ এবং জাইলেমকে প্রাথমিক জাইলেম বলে। প্রাথমিক জাইলেম বৃদ্ধি শেষে এরা গৌণ বৃদ্ধি করে, যখন আলটিমেটলি গৌণ জাইলেম তৈরি করে। প্রাথমিক জাইলেমটা 2 প্রকার, একটা হচ্ছে প্রোটোজাইলেম আকারে বড় বা আকারে ছোট, মেটাজাইলেম আকারে বড়। প্রোটোজাইলেম আগে তৈরি হয়, মেটাজাইলেম পরে তৈরি হয়। মেটাজাইলেমের ভিতরে ফাঁকা গহ্বরটা বড়। এখন জাইলেমের বিভিন্ন কোষ নিয়ে গঠিত হবে, একটা হচ্ছে ট্রাকিড, একটা হচ্ছে ব্যাসেল, একটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, একটা হচ্ছে জাইলেম ফাইবার। তাহলে এই যে জাইলেম কয় ধরনের কোষ নিয়ে গঠিত হবে, ট্রাকিড, ব্যাসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। এবং ট্রাকিড কোষটা কেমন দেখো, ট্রাকিড কোষটা হবে লম্বা এবং এর প্রান্ত কেমন হবে, এর প্রান্ত হবে সরু এবং সুছালু। এবং প্রাচীর লিগনিন জমা হয়ে পুরু হয়, অভ্যন্তরীণ গহ্বর বন্ধ হয়ে যায়। এর প্রাচীর লিগনিন জমা হয়ে পুরু হবে, অভ্যন্তরীণ প্রাচীর বন্ধ হয়ে যাবে। তার মানে কূপের মাধ্যমে এরা পানি চলাচলটা করবে। এবং এর গঠনটা বলয়াকার হইতে পারে, সর্পিলাকার হইতে পারে, সুপানাকার হইতে পারে। ঠিক আছে, এটা কি হইতে পারে, বলয়াকার, সুপানাকার, সর্পিলাকার, জালিকাকার হইতে পারে। কোথায় পাবা, সবচেয়ে গুরুত্বপূর্ণ, ট্রাকিডটা কোথায় পাবা, এটা পাবা ফার্নবোর্গে, নগ্নবীজি উদ্ভিদে, আবৃতবীজি উদ্ভিদের প্রাথমিক গৌণ জাইলেম কলা, এদেরকে পাবা। ঠিক আছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে কাজ কি, দৃঢ়তা প্রদান করা এবং কোষরস পরিবহন করা, এটাই তো। ব্যাসেল হচ্ছে এরা মোটামুটি খাটু হবে, একটার মতো একটা যুক্ত হবে এবং যুক্ত হয়ে একটা দীর্ঘ একটা নলের মতো অঙ্গ সৃষ্টি করবে, যেটার মধ্যে কোষরসের পরিবহনটা হবে আর কি। হ্যাঁ, এবং এরা প্রোটোপ্লাজম বিহীন থাকে, তাই এরা মৃত কোষ। এবং এরা তোমার ট্রাকিডের মতো সুপানাকার, সর্পিলাকার, বলয়াকার, কোপাঙ্কিত হইতে পারে। এরপরে এগুলা হবে তোমার খুবই মানে বৃক্ষ আরোহী উদ্ভিদ, এরা একটু লম্বা দেখা যায়। গুপ্তবীজ উদ্ভিদ বা আবৃতবীজ উদ্ভিদ আমরা এই যে ব্যাসেলটা দেখি। তবে নগ্নবীজ উদ্ভিদে সাধারণভাবে আমাদের এই ব্যাসেল কোষটা থাকে না। নগ্নবীজি উদ্ভিদে একটা ক্লাসিফিকেশন আমরা পড়েছি, নিথোফাইটা। এই নিথোফাইটা একটা উদ্ভিদের নাম হচ্ছে নিটাম। এই নিটামে আমরা সাধারণভাবে ব্যাসেলটা দেখতে পাই, যদিও নগ্নবীজিতে সেটা থাকে না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা ব্যতিক্রম নগ্নবীজ উদ্ভিদের মাঝে। পানি এবং খনিজ লবণ, এটা এই সেমভাবে আমরা ফ্লোয়েম কোষেও এরকম একটা উপস্থিতি দেখবো, সঙ্গী কোষ বা এরকম তোমার কিছু একটা পড়বা। সঙ্গী কোষেও আমরা দেখবো যে সেমভাবে এই নিটামের মাঝে আমরা ব্যতিক্রম দেখতে পাচ্ছি। নগ্নবীজিতে একটা গিয়ে ব্যতিক্রম। ঠিক আছে, নগ্নবীজিতে সাধারণভাবে থাকে না, তবে ব্যতিক্রম হিসেবে যে কোনো একটাতে আছে। সেমভাবে এখানে আমরা জাইলেমের ব্যাসেল সেটা। আচ্ছা, আর আগামীকাল যখন নেক্সট দিন যখন পড়বা, ফ্লোয়েম টিস্যু পড়বা, তখন ওখানে একটা দেখবা। তাহলে পানি এবং খনিজ লবণ পরিবহন এবং অঙ্গকে দৃঢ়তা প্রদান করা এর প্রধান কাজ। এবার আসো জাইলেম প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমা মানে হচ্ছে প্যারেনকাইমা যেটা জাইলেমে উপস্থিত থাকবে, তাকে জাইলেম প্যারেনকাইমা বলি, অপর নাম উড প্যারেনকাইমা। ঠিক আছে, এবং এটা গৌণ জাইলেম, এরা পুরু প্রাচীরযুক্ত হয়ে থাকে এবং এর প্রধান কাজ খাদ্য সঞ্চয় করা, পানি পরিবহন করা। আর জাইলেম ফাইবার হচ্ছে মূলত আমাদের ওই ফাইবারটা বা ওই ফাইবারটা যেটা হচ্ছে আমাদের মূলত জাইলেমে উপস্থিত থাকে। এবং ফাইবারটা কিসের ক্লাসিফিকেশন, স্ক্লেরেনকাইমা টিস্যুর ক্লাসিফিকেশন, এটাকে উড ফাইবার বলে থাকি। ঠিক আছে, এটা মূলত উদ্ভিদের যান্ত্রিক শক্তি যোগায়, এটা উদ্ভিদের যান্ত্রিক শক্তি যোগায়। এটা কোথায় পাবো, দ্বিবীজপত্রী উদ্ভিদ। আমরা জানি আবৃতবীজ উদ্ভিদের একটা অংশ হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। দ্বিবীজপত্রী উদ্ভিদের আমরা এর অবস্থানটা পাবো। কাজ কি, পানি এবং খাদ্য পরিবহন করা, খাদ্য সঞ্চয় করা, উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা এবং উদ্ভিদকে
দৃঢ়তা প্রদান এবং জাইলেম টিস্যুর প্রধান কাজ গেল। তাহলে এতটুকু হচ্ছে আমাদের জাইলেম টিস্যু নিয়ে বিস্তারিত। আমরা আগামীকাল ফ্লোয়েম টিস্যু নিয়ে বিস্তারিত পড়বো ইনশাআল্লাহ, বা নেক্সট দিন আর কি। ঠিক আছে, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো এতটুকুতে।